সারা বিশ্ব থেকে সন্ত্রাসবাদ তৎপরতায় নিজেদেরকে সুরক্ষিত করতে চাইছেন। বুঝতে পেরেছেন তো? মানে সারা বিশ্বে গ্লোবাল টেরোরিজম যে ফেনোমেনন আছে সেটা থেকে আমেরিকাকে তারা সুরক্ষিত করতে চাইছেন। যে এই ভিসা নীতির একটা বড় উদ্দেশ্য হলো আপনাকে একটা আতঙ্কের বার্তা বা একটা ভয়ঙ্কর বার্তা পৌঁছে দেয়া, যে তুমি যে বাংলাদেশ থেকে আসতে চাইছো, এসে এখানে সেটেল করতে চাইছো, পড়তে চাইছো, লক্ষ্য রেখো তোমার কিন্তু এই ঝামেলা আছে। সো যে আপনি অ্যাপ্লাই করবেন ভিসার, আপনি ফেসবুকে কি লিখতেছেন বা সোশ্যাল মিডিয়াতে কি লিখছেন তা কিন্তু স্ক্রুটিনাইজ করা হচ্ছে। স্ক্রুটিনাইজ করলে তার মানে আরো অর্ধেক মানুষ ফেসবুকের পোস্টের প্রেক্ষিতেই আমেরিকার ভিসা পাবে না। প্রফেসর ইউনুস আর্গুমেন্ট দিয়ে বেড়ান যে তিনি নাকি দারিদ্রকে জাদুঘরে পাঠাতে চান, অথচ বাংলাদেশকে তিনি দারিদ্রের জাতাকলে ফেলে বা এই যে একটা স্বল্পোন্নত দেশের তালিকায় আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এবং বন্ডের তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো, মানুষজনদেরকে এক ধরনের এন্ট্রাঙ্গেল করে ফেলা হলো, তার পার্ট তিনি হলেন। এটা শুধু ক্ষতি নাকি বিরাট ক্ষতি, অপূরণীয় ক্ষতি, যেটা আসলে এখন আর কভার করা মুসিবতের কাজ। ট্রু। এখন বিপুল ভাই একটু আমেরিকার এই নীতিটা নিয়ে দর্শকদের জন্য আরেকটু খোলসা ভাবে আলোচনা করি আমি, তাতে তাদের কোনো প্রশ্ন থাকলে আপনি আমার দৃষ্টিতে আনবেন। একটা হলো যে as a part of their immigration policy এবং ভিসা পলিসি, এটা আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা করছেন। আপনি এর কতগুলো উদ্দেশ্য থাকে এই যে এই ধরনের ভিসা যে আস্তে আস্তে টাফ করে। একটা হলো আমেরিকাতে বিশ্বের অন্যান্য দেশের মানুষজন যায় আসতে চায় না, এটাকে এই যে সঠিক সময়ে আসতে চায় না এটাকে বলে ওভারস্টে করা। যে কয়দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দিন থেকে যায়। এই ওভারস্টেটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে জিরোতে আনতে চাচ্ছেন। ফলে এরা এই বন্ডটা হয় আপনি টাকা খোয়াবেন, তাই না? আপনি যদি ওভারস্টে করেন তাহলে আপনি টাকাটা খোয়াবেন, জামানতটা আপনাকে আর ফেরত দেবে না। আপনি যদি সঠিক সময়ে আমেরিকায় যায়া ওটা না আসেন তাহলে আপনি এই ফেরত পাবেন না। তাহলে ওভারস্টে কমানো। 2 নম্বর হলো কিছু মানুষজন যে আশ্রয় আবেদন করে বা অন্যান্য গ্রাউন্ড দেখিয়ে আমেরিকান সোসাইটিতে কি হতে চায়, আত্মীকৃত হতে চায়। ফলে আমেরিকান যে স্টেট ডিপার্টমেন্ট আছে বা যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা এই কঠিন মাইগ্রেশন পলিসি গ্রহণ করেছে, অ্যাপ্রোচ গ্রহণ করেছে। আরেকটা হচ্ছে তারা সারা বিশ্ব থেকে সন্ত্রাসবাদ তৎপরতায় নিজেদেরকে সুরক্ষিত করতে চাইছেন। বুঝতে পেরেছেন তো? মানে সারা বিশ্বে গ্লোবাল টেরোরিজম যে ফেনোমেনন আছে সেটা থেকে আমেরিকাকে তারা সুরক্ষিত করতে চাইছেন। সো দে আর আর্গুইং যে দিস ইজ এ পার্ট অফ দেয়ার লার্জার সিকিউরিটি পলিসি, তাই না? এই যুক্তিটা তারা দেয়। আরেকটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদী তৎপরতা বা এক্সট্রিমিজম, চরমবাদিতা, এইটা যাতে আমেরিকার নিজস্ব মাটির মধ্যেও যারা ইমিগ্রেশন আছে, মাইগ্রান্ট আছে, তারা না করতে পারে। কেননা বিভিন্ন কেস স্টাডি নট অনলি ইন আমেরিকা বাট অলসো সাম আদার পার্টস অফ দি গ্লোব, সেইখানে দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্টরা সাধারণত এই ধরনের সন্ত্রাসবাদী তৎপরতায় তাদের ইনভলভমেন্টটা বেশি পাওয়া যাচ্ছে। যেহেতু বেশি পাওয়া যাচ্ছে সুতরাং তারা এই হার্ড ইমিগ্রেশন পলিসিতে বা এই ট্রাভেলিং পলিসিতে তারা চলে গেছেন। আরেকটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রাজনৈতিক বার্তা। রাজনৈতিক বার্তাটা হচ্ছে যে আপনার ঘরোয়া মানুষজনদের কাছ থেকে আরো আস্থা অর্জন করা। আস্থাটা বিশেষ করে আপনার ল্যাটিন আমেরিকান যে প্রতিবেশী দেশগুলো আছে, ভেনেজুয়েলা বলেন, পানামা বলেন, মেক্সিকো বলেন বা অন্যান্য যে দেশগুলো আছে যে বর্ডার আছে আমেরিকার সাথে যাদের বা খুব কাছাকাছি যারা, সেই রাষ্ট্রগুলো থেকে সবচেয়ে বেশি আসে এই যে আপনার নার্কোটিক ড্রাগস বা অন্যান্য। সর্বশেষ ভেনেজুয়েলা কেসটি নিশ্চয়ই আপনি ফলো করছেন বা আমাদের যারা দর্শক আছেন তারাও ফলো করছেন, যে স্বয়ং ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একেবারে আমেরিকান মিলিটারি গিয়ে অ্যাপ্রিহেন্ড করে নিয়ে এসছে এবং তার বিচার অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্কের আদালতে। এবং সেইখানে সন্ত্রাসবাদী তৎপরতায় মদত দেওয়া, ট্রাফিকিং এ মদত দেওয়া, তারপরে
আপনার পাচার, এই সব ষড়যন্ত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং সেখানে আমেরিকান যে ইমিউনিটি আর্গুমেন্ট, সেই প্রেসিডেন্সিয়াল হেড ইমিউনিটিও কাজ করছে না। সুতরাং সেখানে এই ভেনিজুয়েলার নামটিও কিন্তু এই 38টা যে দেশের মধ্যে আছে, সে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি লিস্টটি খেয়াল করি, এখানে আমি একটু আগেই এটা ওদের ওয়েবসাইটটা ভিজিট করছিলাম, সেইখানে তালিকাটা আপনাকে দেখাই বা পড়ে শোনাই একটু। কয়েকটা দেশের নাম বললেই, এখানে মেনলি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং সাউথ এশিয়া, আর কিছু দেশ আছে আপনার সেন্ট্রাল এশিয়া। অর্থাৎ আপনি অঞ্চলগুলোর নাম শুনেই বুঝতে পারছেন যে এগুলো পৃথিবীর মধ্যে অপেক্ষাকৃত ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ বা লিস্ট ডেভেলপড এরিয়া বা তৃতীয় বিশ্বের দেশগুলো বলতে পারেন আপনি। এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, যারা নাকি দারিদ্র এবং উন্নয়ন সমস্যা, নানান ধরনের আপনার মাইগ্রেশন সমস্যা ইত্যাদিতে তারা ভুগে থাকে, তো সেই দেশগুলোকে এর মধ্যে আনা হয়েছে। এখানে দেখেন আমি কয়েকটা দেশের নাম বলি: আলজেরিয়া, ইঙ্গলা, অ্যান্টিগা বারবুডা। বাংলাদেশে এটা কার্যকরী হচ্ছে কবে থেকে? জানুয়ারির 21 থেকে। বটসওয়ানা, বুরুন্ডি, কেপ ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট ডে আইভরে, কুবা, জিবুতি, ডোমিনিকা। আপনি নাম শুনে বুঝতে পারছেন বিপুল ভাই যে এই নামগুলোর সঙ্গে মানে প্রত্যেকটা রাষ্ট্রই পৃথিবীতে স্বাধীন এবং সার্বভৌম, উইথ রেসপেক্ট টু, আমি একজন লয়ের ছাত্র হিসেবে প্রত্যেকটা রাষ্ট্রের একে রেসপেক্ট করি, কিন্তু আপনি দেখেন রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর সাথে আমাদের দেশের নাম একসাথে উচ্চারিত হচ্ছে, যেটা আমাদের জন্য অস্বস্তিকর এবং বিব্রত। আমি ইম্প্যাক্ট নিয়ে একটু পরে বলবো, কিন্তু এর ইমিডিয়েট ইম্প্যাক্টটা হচ্ছে যে একটা দেশের আপনার সুনাম, একটা দেশের যে নিজস্বতা, তার উপরে এটা একটা ব্যাপক টোল ফেলে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার দেশের নামটি অত্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ তৃতীয় বিশ্বের কোন দেশের সঙ্গে এক পাল্লায় মাপা হোক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আপনার উন্নয়নশীল দেশের তালিকা থেকে, তাই না, লিস্ট ডেভেলপড কান্ট্রি, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমরা কি করছিলাম? গ্রাজুয়েট, মধ্যম আয়ের দেশে তার একটা ট্রানজিশন টাইমে আমরা ছিলাম। তো সেটা আমাদের জন্য আত্মমর্যাদাপূর্ণ একটা অবস্থান এনে দিয়েছিল। এবং সব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, এবং তারা সবাই কিন্তু প্রেডিক্ট করেছিল যে এই গ্রাজুয়েশনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। অথচ এই 1.5 বছরে এই সরকার এই বার্তাটাই দিতে চেয়েছে আমাদের নাকি সেই সক্ষমতা নাই, এবং নিজেদেরকে জোর করে লিস্ট ডেভেলপড কান্ট্রিগুলোর তালিকাতে রেখেছে, যেটা এই মানে হিরে ফেলে কাঁচ তুলে ভিখিরি সাজার মতন একটা অবস্থা, এবং দারিদ্রকে এক ধরনের যত্নে আত্মে করে লালন করবার মতন একটা ব্যাপার হয়েছে। অথচ প্রফেসর ইউনুস আর্গুমেন্ট দিয়ে বেড়ান যে তিনি নাকি দারিদ্রকে জাদুঘরে পাঠাতে চান, অথচ বাংলাদেশকে তিনি দারিদ্রের জাতাকলে ফেলে, বা এই যে একটা স্বল্পোন্নত দেশের তালিকায় আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এবং বন্ডের তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো, মানুষজনদেরকে এক ধরনের এন্ট্রাঙ্গেল করে ফেলা হলো, তার পার্ট তিনি হলেন। এখন আমরা জানতে চাই সরকারের কাছে এর কি জবাব হবে। নিঃসন্দেহে সরকার তার ব্যর্থতা এড়াতে পারে না। এখন আমেরিকান এই যে পলিসি, এই পলিসি নিয়ে দেশে এবং বিদেশে, স্বয়ং আমেরিকাতেও এটা যে সমালোচিত হয় না তা কিন্তু না। এমনকি আমেরিকান জুডিশিয়াল সিস্টেমে এই হার্ড ভিসা নীতি বা ট্রাভেল ব্যান বা এগুলোকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, একেবারে যে করা হয়নি তা নয়। কিন্তু আপনি যদি দেখাতে পারেন যে আমেরিকার সংবিধানের যে ইকুয়ালিটি প্রিন্সিপল আছে, বা যে ইকুয়াল প্রোটেকশনের প্রিন্সিপল আছে, বা আপনি কোনো একটা আইন ডিসক্রিমিনেশন বা বৈষম্য ভাবে আপনি প্রয়োগ করছেন, তাহলে এটা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আমেরিকার কোর্টও কিন্তু এই মাইগ্রেশন পলিসিগুলো এখন অতটা উদারনৈতিক ভাবে লিবারেলি আর ইন্টারপ্রেট করে না। তারা বলছেন যে সরকারের এই নীতি নেওয়ার ক্ষমতা রয়েছে, ভাস্ট, এক্সপান্সিভ, হার্ড
লিবারেল পলিসি দেশের সাথে নেবার সুযোগ রয়েছে। যদি যদি তারা দেখাতে পারেন, যদি বাদী দেখাতে না পারেন যে এটা হিউম্যান রাইটস ভায়োলেট করেছে, অথবা এটা ডিসক্রিমিনেটলি অ্যাপ্লাই করা হয়েছে, অথবা ইকুয়াল ক্লজের প্রোটেকশনের পরিপন্থী হয়েছে, না হলে কোর্ট হস্তক্ষেপ করে না। সুতরাং এই নীতিটি আমেরিকান আদালত কোয়েশ্চেন করবেন বা বাদ দেবেন এমন সম্ভাবনা নাই। যদি না থাকে তাহলে আমেরিকা এই যে নীতি অবলম্বন করেছে, এই নীতিটা পালন করতে গিয়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে এবং অসুবিধার মধ্যে পড়বে। যদিও হিউম্যান রাইটস অর্গানাইজেশনস গুলো তারা বলছেন যে এই যে থ্রেশহোল্ড, এটা অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় ডিউ প্রসেস, আইনগত যথাযথ পদ্ধতি, আপনাকে হঠাৎ করে কি করলো, দেখা যাচ্ছে যে আপনাকে বের করে দিল, তাই না? কি কি পদক্ষেপ ওরা গ্রহণ করেছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। হার্ডেন পলিসি শুধুমাত্র এটাই যে 38টা বন্ডের মধ্যে দেশগুলোকে নিয়ে আসলে এটা না, আরো কতগুলো পদক্ষেপ তারা ইতোমধ্যে গ্রহণ করেছেন। যেমন ধরেন রিভোকেশন অফ ভিসাস এন্ড গ্রিন কার্ড। অনেক ভিসা এবং গ্রিন কার্ড কিন্তু আমেরিকা গত 1 বছরে বাতিল করেছে। যে আপনি অ্যাপ্লাই করবেন ভিসার, আপনি ফেসবুকে কি লিখতেছেন বা সোশ্যাল মিডিয়াতে কি লিখছেন তা কিন্তু স্ক্রুটিনাইজ করা হচ্ছে। স্ক্রুটিনাইজ করলে তার মানে আরো অর্ধেক মানুষ ফেসবুকের পোস্টের প্রেক্ষিতেই আমেরিকার ভিসা পাবে না। তৃতীয়ত হচ্ছে আপনার যে যিনি আবেদক, গত 1 বছর ধরে তিনি কোন কোন ধরনের বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আমেরিকান বিষয়ে তার স্ট্যান্ড কি, এটাও তারা খতিয়ে দেখবে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, এই সব বিষয়গুলোই কিন্তু কি হচ্ছে, একটা হার্ড ইমিগ্রেশন পলিসির। এখন 3টা জিনিস লক্ষ্য করেন। একটা হলো ইমিগ্রেশন ল, ইমিগ্রেশনের সাথে আমি ভিসা নীতি এবং আপনার ট্রাভেল নীতির কথাও যুক্ত করছি। দ্বিতীয় হলো আমেরিকান সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটি। আমেরিকা বলে তোরা, এখানে যেহেতু আমেরিকার নীতি তাই আমরা উদাহরণ হিসেবে আলোচনা করছি। ধরুন যে কোনো দেশের নীতি, সার্বভৌমত্ব, স্টেট সিকিউরিটি। আর একটা হচ্ছে হিউম্যান রাইটস। এখন আপনি কোনটাকে প্রাধান্য দেবেন? এই 3টার মধ্যে একটা ব্যালেন্স স্থাপন করাই হচ্ছে বিশ্বের স্ট্যান্ডার্ড কান্ট্রিগুলোর লক্ষ্য। যেহেতু স্ট্যান্ডার্ড কান্ট্রিগুলোর লক্ষ্য সেহেতু এইখানে আপনারা অনেকে আশঙ্কা করছেন যে স্টেট সিকিউরিটির ক্ষেত্রে এই ডিউ প্রসেস ক্লজ বা ফ্রি স্পিচ ক্লজ, যে আপনি কি বলেছেন সেটা খতিয়ে দেখা হবে, অনেক সময় ভাষাগত প্রবলেমের কারণে এর ভিন্ন মিনিং হতে পারে। তার মানে হলো যে এই ভিসা নীতির একটা বড় উদ্দেশ্য হলো আপনাকে একটা আতঙ্কের বার্তা বা একটা ভয়ঙ্কর বার্তা পৌঁছে দেয়া, যে তুমি যে বাংলাদেশ থেকে আসতে চাইছো, এসে এখানে সেটেল করতে চাইছো, পড়তে চাইছো, লক্ষ্য রেখো তোমার কিন্তু এই ঝামেলা আছে। সো ইউ আর ক্লিয়ারলি কনভেইং এ মেসেজ টু দি প্রসপেক্ট অ্যাপ্লিক্যান্টস যে ইউ আর নট ওয়েলকামড ইন আমেরিকা, তোমাকে আমার আমেরিকাতে আসার ওয়েলকাম না, তুমি যেহেতু না, সুতরাং তুমি সাবধানে অ্যাপ্লিকেশন করো। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে একদিকে হচ্ছে আমেরিকান স্বার্থ, দ্বিতীয় হচ্ছে আমেরিকার নিজস্ব কতগুলো ইন্টারপ্রিটেশন রয়েছে এ বিষয়ে, কিন্তু আমার যদি ইন্ডিভিজুয়ালিস্টিক বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে এটা বাংলাদেশের জন্য বড় ধরনের ক্ষতির একটা বার্তা।